রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করতে রাজি। তিনি তার মুখ্যমন্ত্রিত্বের চেয়ার ছেড়ে দিতে রাজি বলে পরিষ্কার জানিয়ে দিলেন নবান্নের সভাগৃহ থেকে। তাহলে কি 1 মাসেরও বেশি ধরে চলা জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে এবং গোটা বঙ্গবাসীর কন্ট্রিবিউশনের এই আন্দোলন কি সাফল্যমণ্ডিত হলো? জাস্টিস অধরা হলেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে চাওয়া সত্যি সত্যি এই আন্দোলনের একটি অন্যতম বড় জয় হতে চলেছে? আপনারা অনেকেই মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য শুনেছেন এবং পশ্চিমবঙ্গবাসী হাপিত্তেশ করে বসে রয়েছে যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য নবান্নের সভাগৃহী থেকে বলেছেন সেই বক্তব্যটা কাজে তিনি কবে করে দেখান। আজকের পর্বটা আপনাদের সেই বক্তব্য দেখিয়েই শুরু করব, যেখানে আপনারা জানেন গত দিনে তীব্র টানাপোড়েন হয়েছিল এবং বিভিন্ন শর্তের মধ্যে একটি শর্ত লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচার, এটাতে কিছুতেই রাজি হলো না রাজ্য প্রশাসন এবং তার ফলে জুনিয়র ডাক্তাররা তারা বাসে চেপে একেবারে 30-32 জনের একটা টিম নবান্নে পৌঁছে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাটা একেবারেই হলো না। কিন্তু মুখ্যমন্ত্রী তারপরে সাংবাদিকদের উদ্দেশ্যে যা বলেছেন তাতে পশ্চিমবঙ্গবাসীর মনের মধ্যে অন্তত আনন্দের স্রোত বয়ে গিয়েছে যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমি চেয়ারের মোহ করি না, আমি পদত্যাগ করতেও রাজি। কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে আমার বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে অনেক কুৎসা করছো। পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। আসুন আপনাদের শোনাতে চাইবো সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা শোনার জন্য এই মুহূর্তে বোধহয় গোটা পশ্চিমবঙ্গবাসীর সব থেকে বড় দুটো দাবি। একটা হচ্ছে এই অভয়াকে যারা খুন করলো সেই দোষীদের প্রকাশ্যে আনতে হবে, তারপরে আইনত তাদের শাস্তির বিধান করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই ধর্ষকদের তৈরি করার আদর্শ পরিবেশ যিনি তৈরি করে দিলেন আমাদের এই গোটা রাজ্য জুড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কবে পদত্যাগ করবেন। এটা জুনিয়র ডাক্তারদের ওই তথাকথিত 5টি দাবির মধ্যে একটিও না হলেও সাধারণ মানুষের মনের দাবি। দফা 1 দাবি 1 মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এ নিয়ে সোশ্যাল মিডিয়া অন্তত ভরে গিয়েছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন আপনারা। প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক শুনলেন বন্ধুরা, আপনারা হয়তো এইটা শোনার জন্যই অনেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এবং যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি একেবারেই বলতে রাজি রয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যর্থ হয়েছেন, আমাদের এই রাজ্যের প্রত্যেকটি স্তরকে আন্দোলনের নাম করে যেভাবে রাস্তার মধ্যে পথে ঘাটে বসিয়ে দিয়েছেন, এবং এত দুর্নীতির প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী যখন বলেন যে আমি কিছুই জানতাম না, এই সমস্ত দিকগুলো বিচার করে যদি আমাকেও জিজ্ঞাসা করেন আমিও 100% রাজি রয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য বলেন সেটা অন্তত তিনি যদি মান্যতা দেন। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবে ফিরে আসতে, আপনি বিশ্বাস করুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেদিন পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী থেকেও নিদেন পক্ষে পদত্যাগ করেন না, দেখবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনের মধ্যে উৎসব নেমে এসেছে এবং তার প্রতিফলন আশা করি আপনি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন। সেই কারণে আপনি দয়া করে পশ্চিমবঙ্গবাসীকে একটা সুযোগ দিন। যে বক্তব্য আপনি বললেন যে আপনি পদের লোভ করেন না, আপনি পদত্যাগ করতে রাজি রয়েছেন, দয়া করে এটি যদি আপনি করে দেখাতে পারেন পশ্চিমবঙ্গবাসীর অনুরোধে, তাহলে নিশ্চিতভাবে এখনো পর্যন্ত যেটুকু আত্মসম্মান আপনার বেঁচে রয়েছে সেইটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসী আপনাকে একটা বড় সংবর্ধনা দিতে পারে। আপনারা দেখেছেন গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমভাবে ছাত্রদেরকে বক্তব্য তুলে দিয়েছেন। তার মধ্যে তিনি বলেছেন
যে সুপ্রিম কোর্ট আপনাদের কাজে ফেরার কথা বলেছিল, তা সত্ত্বেও আমি কোনো ব্যবস্থা নিইনি আপনাদের বিরুদ্ধে। এমনকি আমরা চাইলে এসমাও জারি করতে পারতাম, কিন্তু সেই পথেও আমরা হাঁটবো না, তার কারণ আমরা মানবিক এবং আমি আন্দোলনে উঠে আসা একজন রাজনৈতিকবিদ, তাই আন্দোলনকে সম্মান করতে জানি। আপনাদের এই আন্দোলনকে সম্মান করি, কিন্তু সেই আন্দোলনের তো একটা শেষ রয়েছে বা সেই আন্দোলনের তো একটা ফল আসবে, সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। সেই বক্তব্য আপনাদের সামনে শোনাবো। তবে আমার মনে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত এই মুহূর্তে অন্তত খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করছেন না যে এই আন্দোলনটা মিটে যাক। তার কারণ তিনি খুব পরিষ্কারভাবে জানেন তার যা যা করার সেটা তিনি করে ফেলেছেন, এবং সুপ্রিম কোর্টে যেহেতু প্রধান বিচারপতির মুখ হচ্ছে মাননীয় চন্দ্রচূড় মহাশয় এবং তার হয়ে যেহেতু লড়াই করছেন কপিল সিবালের মতো আইনজীবী, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী অনেকটাই নিশ্চিন্ত। তিনি শুধু অপেক্ষা করে বসে রয়েছেন নেক্সট সুপ্রিম কোর্টের হিয়ারিংটা কবে হবে এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে এমন একটা নির্দেশ তিনি বার করে আনতে পারবেন, তখন কিন্তু এই জুনিয়র ডাক্তাররা এই যে রাত জেগে যে আন্দোলনটা চালাচ্ছেন সেটা আর চালাতে পারবেন না। মুখ্যমন্ত্রী সম্ভবত তেমনটাই বিশ্বাস করেন এবং সেই কারণে গতকাল আপনারা দেখেছেন নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী একটি চেয়ারে বসে রয়েছে আর বাকি সমস্ত চেয়ারগুলো ডাক্তারদের জন্য সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু সেই চেয়ারগুলো ফাঁকা, এমন একটা ভিডিও কিন্তু নবান্নের তরফ থেকে শেয়ার করে দেওয়া হলো। আমার বিশ্বাস আগামী সুপ্রিম কোর্টে যখন শুনানি হবে কপিল সিব্বাল বা তৃণমূল কংগ্রেসের হয়ে যারা আইনজীবীরা লড়ছেন, এই ভিডিও ফুটেজটা কিংবা এই পিকচারটা মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে হয়তো দেবেন এবং এই ফুটেজটা দেওয়ার পর কোথাও গিয়ে বলার চেষ্টা করবেন যে সরকার সমস্ত রকমের সদিচ্ছা দেখালেও জুনিয়র ডাক্তাররা কোনো রকমেরই সদিচ্ছা দেখাচ্ছেন না। তারা একেবারেই বাচ্চাদের মতো গোঁ ধরে বসে রয়েছে, লাইভ সম্প্রচার করতে হবে। আমরা সমস্ত দাবি মেনে নিলেও কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা সদিচ্ছা দেখাচ্ছেন না, এইটা বলেই পরিষ্কার কিন্তু তাদের দাগিয়ে দেওয়া হবে। এবং আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস সুপ্রিম কোর্ট আরো কিছু কড়া অবস্থান নিতে পারেন এই আন্দোলনরত ডাক্তারদের ওপর। এবং আপনারা দেখবেন খুব সুকৌশলে এই অভয়ার জাস্টিস এবং এই অভয়ার মৃত্যুর পর যে সমস্ত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠছে যে তারা এই সমস্ত এভিডেন্স ট্যাম্পারিং করেছেন, সেই বিষয়গুলো দেখবেন অনেকটা সাইড হয়ে যাবে, আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াবে এই মুহূর্তে আন্দোলনরত ডাক্তারদের কিভাবে কর্মক্ষেত্রে ফিরিয়ে দেওয়া যায়, রাজ্য প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে, আন্দোলনের গতিমুখটা এদিকেই হয়ে যাবে। এবং আমার মনে হয় গতবারেও সুপ্রিম কোর্ট এই যে কিভাবে অভিযোগ ট্যাম্পার করা হয়েছে, কিভাবে রাজ্য প্রশাসনের তরফ থেকে গাফিলতি করা হয়েছে, তা নিয়ে কোনো রকমেরই তারা সহমর্মিতা ছাত্রদের হয়ে প্রকাশ করেননি, আর আগামী দিনে তারা করবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আপনারা জানেন গতদিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভাগৃহ থেকে বলেছেন ইতিমধ্যেই 27 জন সহ নাগরিকের নাকি মৃত্যু হয়েছে এবং 7 লক্ষ না 8 লক্ষ চিকিৎসা না পেয়ে ফিরে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এটা মেনে নেওয়া যায় যে কতজনের মৃত্যু হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে সেই পরিসংখ্যান থাকতে পারে, কিন্তু 8 লক্ষ লোক এসে তারা ফিরে গিয়েছে এই তথ্য স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রী কি করে পেলেন, এটার উল্লেখ কিন্তু আমাদের সামনে নেই। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে এমন এমন কিছু তথ্য দেওয়া হয় যে তথ্যর কোনো বেস নেই। এবং আমি দেখছিলাম যে ডাক্তার কুণাল সরকার বলছিলেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন 5,000 করে মানুষ মারা যান। সেটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আগের ডেটার কথা তিনি বলছেন যে 5,000 প্রত্যেক দিন সাধারণ মানুষের মৃত্যু হয় পশ্চিমবঙ্গে। অর্থাৎ যদি 30 দিনের মাস হয় তাহলে 1.5 লক্ষ মানুষ এক মাসে মারা যান। সেক্ষেত্রে কপিল সিব্বাল বলছেন মাত্র 23 জন মানুষের মৃত্যু হয়েছে ডাক্তাররা আন্দোলন করছেন বলে। এবং তিনি প্রশ্ন তুললেন যে এই কপিল সিব্বাল বড় আইনজীবী হতে পারেন, সুপ্রিম কোর্টকে বিপথে পরিচালনা করার জন্য বিভিন্ন ডেটা দিতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট যদি সঠিকভাবে অ্যানালিসিস করে দেখেন যে যেখানে 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়, যেখানে প্রত্যেক মাসে 1.5 লক্ষ রোগী বা মানুষের মৃত্যু হয় দুর্ভাগ্যজনকভাবে, সেখানে কপিল সিব্বাল বলছেন মাত্র 23 জন মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে সেটা 0.0001%-এর থেকেও কম, যেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে ছাত্রদের এই আন্দোলনের ফলে রাজ্য সরকার যেমন দাবি করছে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, আসলে সুপ্রিম কোর্টে যে তথ্যগুলো কপিল সিব্বালরা দিচ্ছেন সে তথ্যে অন্তত সেটা উঠে আসছে না। আচ্ছা, আপনারা এটাও শুনেছেন গতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা ভেবেছিলাম ছাত্ররা আসবে, আমরা ওই অভয়ার জন্য বা তার স্মৃতিতে শোক প্রকাশ করব এবং সীতারাম ইয়েচুরি যে মারা গিয়েছেন তার হয়েও শোক প্রকাশ আমরা করব, তারপরে আমরা আলোচনা শুরু করব। এখানে প্রশ্ন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন অপরাজিতা বিল আনলেন বিধানসভায়,
তখন বিরোধী দলের নেতৃত্ব অর্থাৎ শুভেন্দু অধিকারীরা বারবার বলেছিলেন যে অভয়ার নামে প্রথমে শোক প্রস্তাব আনতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিমান বোস সেটাতে কর্ণপাত করেননি, অর্থাৎ বিধানসভায় কিন্তু কোনো শোক জ্ঞাপন করা হয়নি। কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রীর মনে পড়ে গেল ছাত্রছাত্রীরা যেদিন ডিসকাশনের জন্য আসছেন সেদিন তাকে শোক জ্ঞাপন করতে হবে। আসলে প্রশ্নটা কি সিম্প্যাথি কার্ড খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটাও করেছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যে বক্তব্যটা শোনালাম, তিনি বলছেন যে আসলে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। ছাত্রদের উদ্দেশ্যে বলছেন যে ওরা চায় যে আমার পদত্যাগ, ওরা বিচার চায় না। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি বক্তব্য আপনাদের শোনাবো। গতকাল ছাত্ররা নবান্নে পৌঁছানোর আগেই কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা বলেছিলেন। এই বক্তব্যটা সম্পূর্ণ বিপরীত। কিছুটা উষ্মা প্রকাশী বোধহয় শুভেন্দু অধিকারীর গলাতে ঝরে পড়েছে। শুভেন্দু অধিকারী দাবি করছিলেন যে ছাত্ররা যে 5 দফা নিয়ে আন্দোলন করছেন তার মধ্যে একটি দফাতেও বলা নেই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। কিন্তু তিনি বিশ্বাস করেন যা যা ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া সেই ঘটনা ঘটা সম্ভব ছিল না। তাই শুভেন্দু অধিকারী বোঝাতে চেয়েছেন এই ছাত্রদের অন্তত দাবি করা উচিত ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের। এই ধরনের বক্তব্য শুভেন্দু অধিকারী বলেছিলেন। বিরোধী দলনেতা হিসাবে নিশ্চিতভাবে তিনি বলতে পারেন এবং পশ্চিমবঙ্গের মানুষও হয়তো সেটা চায়, কিন্তু ছাত্ররা আজ পর্যন্ত অন্তত তাদের লিখিত প্রস্তাবে কোথাও বলেননি তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। শুভেন্দু অধিকারী গতদিন নবান্নের সভাগৃহে মিটিং এর আগে কি বক্তব্য বলেছিলেন শুনুন আপনারা। সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী, তার জন্যই এই সমস্যা। তিনি ধর্ষকদের আড়াল করছেন, তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না, তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে, তার পদত্যাগই হচ্ছে সরিদাবাই সলিউশন। কিন্তু যারা আজকে 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই। তাই দুটো মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত। একটা সংখ্যা আর একটা লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে। আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যাশ্রী, ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত সিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যে আমি টাকার কথা বলি। আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে, উনার 14ই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া। তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। তারপরে উনি বলছেন না আমি টাকার কথা তো বলিনি, আমি শিবির রক্ষার জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়েছি। অতএব তাই জুনিয়র ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন, কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে। 1.5 বছরের মধ্যে বিধানসভা নির্বাচন, ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না, যদিও আমার কাছে এরকম ওনার একটা মানে দম রাখতে হবে। তাহলে তো আইপিএস আইএসরা, সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায়, তারা ওনাকে তো মানবেন না। আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে যে কখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে। সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যদি কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করবো অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন। শুনলেন বন্ধুরা, শুভেন্দু অধিকারী কিন্তু কিছুটা আক্ষেপী বোধহয় আমার মনে হলো তিনি প্রকাশ করলেন যে ছাত্রছাত্রীদের এই অভিযোগগুলোতে বা এই দাবি দেওয়ার মধ্যে কোথাও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নেই, অথচ মুখ্যমন্ত্রী দাবি করছেন যে ওরা বিচার চাইছে না, ওরা চাইছে আমার পদত্যাগ। আসলে আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো কথাকে কিভাবে বিশ্লেষণ করে কোন জায়গায় তিনি পৌঁছে যান যেখান থেকে কোনো আউটকামে আসা যায় না। আপনারা যে কোনো মুখ্যমন্ত্রীর কোনো প্রশাসনিক বৈঠক কিংবা জনসভা যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো লজিক্যাল কনক্লুশনে আসা যায় না। সেই কারণে ছাত্রছাত্রীরা চেয়েছিলেন যাতে করে এই যদি ক্লোজ ডোর মিটিং হয় তাহলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেখানে মুখ্যমন্ত্রী হয়তো অনেক প্রশ্নের উত্তর দেবেন না, অনেক প্রশ্ন হয়তো এইভাবে এড়িয়ে যাবেন যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে, এই বিষয়ে আমি মন্তব্য করতে পারি না। এই রকম অনেক কিছু মুখ্যমন্ত্রী পন্থা অবলম্বন করতে পারেন যেটা পশ্চিমবঙ্গের মানুষের শোনাটা বিশেষ প্রয়োজন বলে ডাক্তাররা মনে করেছিলেন। সেই কারণেই লাইভ স্ট্রিমিংটা এত ইম্পর্টেন্ট ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে ডাক্তারদের সমস্ত দাবি মেনে নিলেও
ওই লাইভ স্ট্রিমিংটা কিছুতেই করতে দেব না, যাতে করে যারা ডাক্তাররা আলোচনার মধ্যে এসেছেন তারা হয়তো ভাবতে পারেন যে মুখ্যমন্ত্রী পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, সোজা প্রশ্নের সোজা উত্তর দিচ্ছেন না। কিন্তু এই বক্তব্যগুলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কানে যেন পৌঁছে না যায়, এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এতটা উদ্যোগী। এবার যদি আপনারা বলেন যে দাদা এরপরে কি হতে চলেছে, এরপরে কি হবে, এর শেষ কোথায়, দেখুন আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা নিশ্চিন্ত জানেন? তার প্রথম কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যেভাবে হেয়ারিংটা হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বা প্রশাসনকে 1%ও অস্বস্তির মধ্যে পড়তে হয়নি। অথচ যখন কলকাতা হাইকোর্টে শুনানিগুলো হচ্ছিল আমরা দেখছিলাম যে প্রশাসনকে তীব্র অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল। মুখ্যমন্ত্রীর সব থেকে বড় ভরসা যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এই বিচারটি চলছে এবং তার মধ্যে প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তিনি নিজেই প্রধান বিচারকের ভূমিকায় রয়েছেন, এটা সব থেকে বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে একটা বল। এবং তার উপরে হচ্ছে কপিল সিব্বালের মতো একজন আইনজীবী রয়েছেন যিনি সঠিক তথ্য অনেক সময় না দিয়ে বা অর্ধসত্য দিয়ে এমন কিছু দিকে পরিচালনা করছেন এবং সেই দিকেই দেখছি বিচার ব্যবস্থা চলে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী একেবারেই সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখছেন যে এই আন্দোলনকে অন্তত প্রশমিত করার জন্য সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ নেবেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় বুকে বল। আর ছাত্রদের বুকে বল হচ্ছে ছাত্ররা জানে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশ আসতে পারে, সেটা তারা জানে। কিন্তু ছাত্রদের সব থেকে বুকে বল হচ্ছে যে তাদের এই আন্দোলনের পেছনে শুধুমাত্র যে সিনিয়র ডাক্তাররা রয়েছে এমনটা নয়, তাদের এই আন্দোলনের পেছনে গোটা পশ্চিমবঙ্গবাসী রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কপিল সিব্বাল থাকে, ছাত্রদের পেছনে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের গোটা মানুষ। এবার আপনারাই বিচার করে দেখুন যে একজন কপিল সিব্বাল কিংবা একজন পছন্দের বিচারক এনারা কি বেশি শক্তিশালী, নাকি ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, এমনকি পশ্চিমবঙ্গের আপামর জনতা, এদের সম্মিলিত ক্ষমতা বেশি শক্তিশালী? নিশ্চিতভাবে যদি আইনগতভাবে বলেন তাহলে কপিল সিব্বাল এবং প্রধান বিচারপতির এজলাস আইনগতভাবে সাংবিধানিকভাবে তারা অনেক বেশি শক্তিশালী। আবার যদি ভাবেন যে মানুষের ক্ষমতা, মানুষের দাবি, সংবিধান তো মানুষকে নিয়ে, মানুষ ছাড়া সংবিধান হয় না, সেই জনমত কার দিকে রয়েছে? সেই জনমতের একটি বড় অংশ রয়েছে কিন্তু ছাত্রছাত্রী বা আন্দোলনরত ছাত্রছাত্রীদের দিকে। তাই আপনারা একেবারেই এটাকে বলতে পারেন কাঠে গজালে পড়ে গিয়েছে। কারা জিতবেন কারা জিতবেন না আমরা বলতে পারবো না, তবে ধর্মর সঙ্গে অধর্মের যেহেতু লড়াই হচ্ছে, আমার বিশ্বাস ধর্মের জিত হবে। ছাত্রছাত্রীরা কতটা এই আন্দোলনকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন কোনো রকমের বিভ্রান্তি ছাড়াই, গোটা পশ্চিমবঙ্গবাসী এখন তাদের দিকেই তাকিয়ে। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে তিনি পদত্যাগ করতে রাজি আর রয়েছেন, তিনি যদি সেটা করতে পারেন তাহলে নিশ্চিতভাবে এই সমস্ত প্রবলেমের 50%টা অন্তত সলভ হয়ে যায়। আপনারা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন? কি করে বুঝবো? যদি কমেন্ট সেকশনে লিখে না জানান। আপনারা লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।